এই সময় এসে এই 2025-এ এসে কি এই বাইকটা নেওয়া উচিত হবে বা আমার কি ওপিনিয়ন। ইনশাল্লাহ ইন দিস ভিডিও আই উইল শেয়ার অ্যাবাউট 80,000 কিলোমিটার ইউজার এক্সপিরিয়েন্স। এই বাইকে সবচেয়ে অসুবিধার যে দিকটা হচ্ছে সেটা Hello internet, this is Mahadi and welcome back to the channel Rid Road. So bros, আমার এই TVS Striker বাইকটার 80,000 কমপ্লিট হয়ে গেছে, 80,000 কিলোমিটার। এখন রান করতেছে 83,750 কিলোমিটার। আমার এই 80,000 কিলোমিটার রাইডের এক্সপিরিয়েন্স আরও আগে দেওয়ার কথা ছিল, বাট সময় স্বল্পতার কারণে এবং ব্যস্ততার কারণে আর কি দেওয়া হয় নাই। ইনশাল্লাহ ইন দিস ভিডিও আই উইল শেয়ার অ্যাবাউট 80,000 কিলোমিটার ইউজার এক্সপিরিয়েন্স। আমার যতটুকু যা মনে হয়েছে ইনশাল্লাহ এই ভিডিওতে দেওয়ার শেয়ার করার চেষ্টা করব। আর এখন যাচ্ছি হচ্ছে একটু 300 ফিটের দিকে। 300 ফিটে একটা প্রোগ্রাম আছে, একটা বাইকিং ক্লাবের গ্র্যান্ড ওপেনিং আছে। সো সেখানে আর কি ইনভাইটেশন পাইছি একটা, তো সেখানে আর কি এখন যাওয়া হবে। মিটিং পয়েন্ট হচ্ছে 300 ফিটে আর কি শুরুর দিকে। সেখানে আর কি ভাই ব্রাদার সবাই অপেক্ষা করতেছে। অলরেডি আমি লেট, 3:40 বেজে গেছে। জানি না এই 20 মিনিটে যেতে পারবো কি না। অপর দিকে আবার উপরে মেঘ চলে আসছে, যে কোনো সময় বৃষ্টি নামতেও পারে। সো বৃষ্টির আগে আগে আর কি এখান থেকে ভাগতে হবে। যদিও ব্যাগে রেইনকোট নিয়ে আসছি, ভাবলাম আজকে চলতে পথে এই 80,000 কিলোমিটার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করব। আর অলরেডি একটা ভাই খুবইভাবে বলতেছিল যে ভাই 80,000 কিলোমিটারের এক্সপিরিয়েন্স ভিডিও শেয়ার করেন। তো ভাইয়ের ইচ্ছা আজকে পূরণ করে দিচ্ছি ইনশাল্লাহ। সো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এই বাইকের যে সবচেয়ে কথাটা বলবো সেটা হচ্ছে এই বাইকের রেডি পিক আপের দিক দিয়ে এই বাইক খুবই জোস। আপনি ইনস্ট্যান্ট পাওয়ার পেয়ে যাবেন। এতে করে আপনি যদি কোনো ভেহিকেল ওভারটেক করতে যান, আপনি ইজিলি কনফিডেন্সের সহিত আর কি ওভারটেক করতে পারবেন। আর এটার রেডি পিক আপ নিয়ে আমি কখনোই হতাশ হই নাই, এবং বরাবরই আমি আমার ভিডিওতে এই রেডি পিক আপটার বেনিফিটটা আমি বলে থাকি। তো এই ভিডিওতেও আমি সেটাই বললাম প্রথম দিকে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে এই বাইকের মাইলেজটাও আলহামদুলিল্লাহ ভালো। অ্যারাউন্ড আমি 50 করে পাচ্ছি, আর হাইওয়েতে গেলে 55-এর মতো পাচ্ছি এই 80,000 কিলোমিটার চালানোর পরেও। সো এটা আরেকটা অ্যাডভান্টেজ দিক এদিকের। আরেকটা সুবিধার কথা বলা যায় আর কি, যখন এই বাইকটা প্রথম মার্কেটে আসলো তখন সেটাই একটা বাইক ছিল ফুল ডিজিটাল মিটার ছিল। বাট এখন আর কি অনেকগুলো বাইক আসছে যেগুলো আর কি ফুল ডিজিটাল মিটার। তখন আর কি এই বাইকটা মোটামুটি একটা সবারই অ্যাট্রাকশনে ছিল। এরপরে যে অ্যাডভান্টেজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের বিল্ড কোয়ালিটি। এই বাইকের বিল্ড কোয়ালিটিটাও ভালো। ইঞ্জিন পারফরমেন্স আমি এখন পর্যন্ত ভালো পাইছি, ইঞ্জিন নিয়ে কখনো আমি কোনো ল্যাকিংস এখানে অনুভব করি নাই। জাস্ট খালি হচ্ছে 50,000 কিলোমিটার পরে, 50 বা 55,000 কিলোমিটার পরে আর কি একবার আমার ইঞ্জিনে হাত দেওয়া লাগছিল, জাস্ট একটা বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ার কারণে আর কি। আদারওয়াইজ এই বাইকে আমি তেমন কোনো একটা সমস্যা পাই নাই বিল্ড কোয়ালিটির দিক থেকে। সুবিধাগুলোর মধ্যে একটা সুবিধা এই বাইকের আছে, সেটা হচ্ছে এই বাইকটা একটু লাইট ওয়েট। বাজারে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে 125 সিসি সেগমেন্টের, সেগুলোর তুলনায় এই বাইকটা কিছুটা লাইট ওয়েট। যেমন হচ্ছে আমি লিখে রাখছি, এই যে খাতা কলম নিয়ে বসছি আর কি, ভুলে যাবো যে জন্য। ডিসকভার হচ্ছে 121 কেজি, এসপি হচ্ছে 116 কেজি, এটা একটু লাইট ওয়েট। দেন হচ্ছে রাইডার হচ্ছে টিভিএস রাইডার যেটা, এটা হচ্ছে 123 কেজি, অ্যান্ড এক্সট্রিম হচ্ছে 136 কেজি। তো এই বাইকটা যেহেতু একটু লাইট ওয়েট, তো একটু হ্যান্ডেলিং করতে আর কি সুবিধা। আপনি যখন সিটি রাইড করবেন প্লাস হচ্ছে টুকটাক রাইড করবেন, তখন হ্যান্ডেলিং করতে এটা একটু ইজি। বাট এটা হাইওয়েতে গেলে একটু প্যারা, বিকজ হাইওয়েতে যখন যাবেন তখন আপনি যখন স্পিডে থাকবেন 70-80-তে, তখন আর কি মনে হয় যে এটা বাইকটা উঠতেছে। প্লাস হচ্ছে তখন ব্রেক দিলেও আর কি তখন ওইভাবে ব্রেকটা কাজ করে না, বিকজ হচ্ছে ওয়েটের কারণে। আপনি যদি নিয়মিত হাইওয়েতে রাইড করেন তখন বাইকটা একটু ওয়েট হলে ভালো হয়, তখন হচ্ছে যখন ব্রেক দিবেন তখন আর কি একটু মাটি কামড়ায় ধরে আর কি, বাংলা কথায় আর কি। তো এটা অসুবিধা না অসুবিধা সেটা আপনারা ডিসাইড করেন। এতক্ষণ তো আলোচনা করলাম সুবিধা নিয়ে, এবার আসেন একটু অসুবিধা নিয়ে আলোচনা করি। এই বাইকে সবচেয়ে অসুবিধার যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে এটার ভাইব্রেশন। প্রচুর পরিমাণে ভাইব্রেট করে, স্পেশালি যখন 50+ হয়ে যায় তখন এটার ভাইব্রেশনের লেভেল এক্সট্রিম লেভেলের হয়ে যায়, তখন আর কি একটু প্যারা খাইতে হয়।
তো এখানে আর কি সবাই একসাথে হইলাম আর কি। এখন আমরা একসাথে যাচ্ছি সামনে, অথবা কোথাও একটু ব্রেক নিব, একটু চা পানি খাবো, দেন হচ্ছে আমরা একসাথে চলে যাব সিঙ্গারা চত্বর, জায়গাটার নাম পূর্বাচল। এটা তো সবগুলো বাইক আমরা একসাথে এখান থেকে বের হইলাম, আমরা যাচ্ছি হচ্ছে সিঙ্গারা পয়েন্টে। এটা পূর্বাচলের ভিতরে পড়ছে আর কি, আমি সঠিক লোকেশনটা জানি না, জাস্ট নামটা জানি হচ্ছে সিঙ্গারা পয়েন্ট। তো বাইক কতগুলো হবে গুনি নাই, যেহেতু বাইক হবে প্রায় 40-50 মতো বাইক হবে আর কি। সবাই মিলে আর কি রওনা করছি। আর আকাশে মোটামুটি ভালোই মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, আর প্রচুর পরিমাণে বাতাস, যে কারণে মাঝে মধ্যে আর কি সাউন্ড শোনা যেতে নাও পারে বা একটু নয়েজটা পাওয়া যেতে পারে। আমার এই হেলমেটটা আর কি পুরোপুরি নয়েজ আটকাতে পারে না, যেই কারণে আর কি সাউন্ড আসতে পারে। এরপরে যেটা ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে চেইনটা এই বাইকের ইস্যু করে, চেইনটা বারবার লুজ হয়ে যায়, অ্যান্ড সেটাও খুব দ্রুত ক্ষয় হয়ে যায়, বিকজ এটাতে কোনো মার্কার নেই, মানে চেইন কভার নাই, যে কারণে এটার ময়লা লাগে বেশি, এই জন্য ক্ষয়টাও বেশি হয়। আর তো এই বাইকের প্রায় 150-200 কিলোমিটার পর পরে আর কি চেইনটা মোটামুটি লুজ হয়ে যায়, যেই কারণে ওকে তো যেই কারণে আর কি বাইকটা চেইনটা টাইট দিয়ে নিতে হয়। এটা হচ্ছে বাইকের একটা ডিসঅ্যাডভান্টেজ। এরপরে যে অসুবিধার কথা বলবো সেটা হচ্ছে স্কিড ইস্যু। এই বাইকের স্কিড ইস্যু প্রচুর পরিমাণ, যারা আছে তারা হয়তো জেনে থাকবেন। আর এই স্কিড ইস্যুর মেইন রিজনটা হচ্ছে বাইকের টায়ার। টিভিএস কোম্পানি যে টায়ারটা দেয়, টিভিএস স্ট্রাইকারের বা টিভিএস টায়ার যেটা ইনস্টল করা থাকে, সেটার রাবারটা মানে টায়ারের যে কম্পোনেন্টটা এটা একটু হার্ড হয়ে থাকে, যে কারণে যখন ব্রেক করেন তখন ঠিক মতো রাস্তার সাথে গ্রিপ করতে পারে না, আর তখন আর কি স্কিড করে। এটা আমি বুঝতে পারছি তখনই যখন আমি সামনের টায়ারটা চেঞ্জ করি। সামনের টায়ারটা আমি MTF ইউজ করতেছি এখন, যেটা ইউজ করে স্কিড ইস্যু অনেকটাই কমে গেছে। তো যাদের স্কিড ইস্যু সমস্যা আছে তারা টায়ার চেঞ্জ করে দেখতে পারেন। অন্য ভালো ভালো কোম্পানি যেমন হচ্ছে MRF, MTF, আরও ভালো ভালো অনেক কোম্পানি আছে, এগুলো ইউজ করে দেখতে পারেন। স্কিড ইস্যু ইনশাল্লাহ অনেকটাই কমে যাবে। এরপরে যে অসুবিধার কথা বলবো সেটা হচ্ছে বাইকের মেইন সমস্যা বা মেইন অসুবিধা, সেটা হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম। এই বাইকের ব্রেকিং সিস্টেম খুবই বাজে, বিকজ এই বাইকের ব্রেকিং সিস্টেমের যে ক্যালিপারটা মানে ডিস্কের সাথে যে ক্যালিপারটা থাকে সেটা মানে নন ব্র্যান্ডের বা লোকাল কোনো ক্যালিপার ইউজ করা হয়েছে, যে কারণে আর কি ব্রেকিং পাওয়ারটা এতটা ভালো না। অন্যান্য টিভিএসের বাইকেও দেখছি যে এরকম কোনো ব্র্যান্ডের আর কি ক্যালিপার তারা ইউজ করে না, যেই কারণে ব্রেকিং সিস্টেম অতটা ভালো হয় না। আমি অনেকে দেখছি টিভিএস RTR প্লাস 4B-তে অন্য ব্রেকিং সিস্টেম ইনস্টল করে তারা হচ্ছে বেটার ব্রেকিং সিস্টেম পাচ্ছে। তো যাদের আর কি ব্রেকিং ইস্যু থাকে বা চাচ্ছেন যে এই বাইকে আর কি ব্রেকিংটা একটু ইমপ্রুভ করতে, তারা অন্য কোনো ব্র্যান্ডের অথবা থার্ড পার্টি ব্রেকিং সিস্টেম ইনস্টল করতে পারেন, যাতে করে ব্রেকিংটা আরও অনেক ইমপ্রুভ হয়ে যাবে। এতক্ষণ তো শেয়ার করলাম সুবিধা আর অসুবিধার কথা। এখন আসেন আপনাদের শেয়ার করি এই 80,000 কিলোমিটারের মধ্যে আমি কী কী জিনিস চেঞ্জ করছি সেগুলো শেয়ার করা যাক। তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জেনে থাকবেন যে আমি 50,000 কিলোমিটার পরে একটা ইঞ্জিন ডাউন দিয়েছিলাম, বিকজ অফ ইঞ্জিনের ভিতরে যে মেইন বিয়ারিং থাকে সেটা আমার নষ্ট হয়ে গেছিলো। তো ইঞ্জিন ডাউন দেওয়ার সুবাদে আর কি তখন এই বিয়ারিংটা তো চেঞ্জ করাই লাগছে, প্লাস হচ্ছে টাইমিং চেন, ক্লাস প্লেট এগুলোও যখন চেঞ্জ করে ফেলছিলাম, যেই কারণে তখন ভালো একটা অ্যামাউন্ট আমার চলে গিয়েছিলো, প্রায় 10,000 টাকার মতো আমার তখন খরচ হয়েছিল। এটাই ছিল আমার বিগেস্ট অ্যামাউন্ট খরচ করা এই বাইকের প্রতি, মানে একবারে আর কি এত টাকা খরচ করছিলাম। এরপরে যে জিনিসটা চেঞ্জ করছি সেটা হচ্ছে বাইকের টায়ারটা। যখন আমি বাইকটা নিয়ে আসি তখন ছিল 43,000 কিলোমিটার। তখন যে টায়ারটা ইনস্টল করি সেটা হচ্ছে টিভিএসের স্টক টায়ারে, টিভিএস টায়ার যেটা ওইটা ইনস্টল করি, যেটার দাম ছিল 3500 টাকার মতো। অ্যান্ড 65,000 কিলোমিটার পরে যে আমি সামনের টায়ারটাও চেঞ্জ করে ফেলি, যেটা আমি একটু আগে বললাম, যেটা আমি ইনস্টল করছি MTF-এর একটা টায়ার, যেটার প্রাইস ছিল 2900 টাকা। এরপরে যে জিনিসটা চেঞ্জ করছি সেটা হচ্ছে মাস্টার সিলিন্ডার, ব্রেকিং মাস্টার সিলিন্ডার যেটা বলে, সেটা আমার জ্যাম হয়ে গেছিলো, মানে নষ্ট হয়ে গেছিলো, ব্রেক ধরলে আর কি ঠিক মতো কাজ করতো না, জ্যাম হয়ে থাকতো। ওইটা রেকটিফাই করা বা ঠিক করার মতো কোনো পসিবিলিটি ছিল না, যে কারণে আর কি এটা আমার চেঞ্জ করা লাগছে। অ্যান্ড আমি সেটা টিভিএস কোম্পানির নিয়ে নেই, সেটা এখন যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে পালসারের মাস্টার সিলিন্ডার, যেটার প্রাইস ছিল তখন 1500 টাকা। টিভিএসেরটা তখন নিতাম, বাট তখন দাম ছিল 2300 থেকে 2500 টাকার মতো, যেটা অ্যাফোর্ড করার মতো সিচুয়েশন ওই সময় আমার কাছে ছিল না, যে কারণে আর কি বাধ্য হয়ে পালসারেরটাই ইনস্টল করতে হয়েছে।
বাট ব্রেকিং পারফরমেন্স দুইটার কিন্তু আলাদা। আমার কাছে মনে হচ্ছে এখন যেটা আমি ইনস্টল করছি পালসারটা, এটা থেকে আমার ওই টিভিএসের যে স্টকটা ছিল ওইটারই পারফরমেন্স ভালো ছিল। এরপরে ছোটোখাটো নর্মাল টুকটাক জিনিস চেঞ্জ করা লাগছে, যেমন হচ্ছে সামনের হেডলাইটটা ছিল আগে হ্যালোজেন, এখন হচ্ছে সেটা এলইডি ইউজ করতেছি নভো সাইটের, যেটা আমি ইনস্টল করছি, যেটার প্রাইস ছিল 2000 টাকা। চেঞ্জ করার মধ্যে আরেকটা জিনিস চেঞ্জ করছি, সেটা হচ্ছে বল রেসার 2বার চেঞ্জ করতে হয়েছে, বিকজ প্রচুর পরিমাণ ঝাঁকিতে রাইড করতে হয়, যে কারণে হয়তো বা বল রেসারটা বারবার চেঞ্জ করতে হয়েছে আমার। আর আরেকটা যেটা প্রবলেমে পড়ছিলাম সেটা হচ্ছে ট্যাঙ্কিটা ফুটা হয়ে গেছিলো, তো ট্যাঙ্কিটা আর কি পরে ঝালাই দিয়ে আর কি এখন কাজ চালাইতেছি আপাতত। আর বাম পাশে একটা ট্যাঙ্কির রাবার থাকে, ওই রাবারটা কোনোভাবে মিসিং হয়ে গেছে, যে কারণে আর ওইটা পাওয়া যায় নাই, ওইটাও মিসিং, তো ওইভাবেই আর কি চালানো লাগতেছে। সো এটাই ছিল হচ্ছে এটিকের ভিডিও, সব কিছু খারাপ ভালো প্লাস আমি কী কী এক্সপিরিয়েন্স পাইছি এটা থেকে বা কী কী ফেস করছি এই বাইক নিয়ে, সব কিছু এই ভিডিওতে মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। যদি কারো কিছু কাজে আসে তাহলে হচ্ছে আমার ভিডিওটা সার্থক। এতক্ষণ এই সেটআপে যে কথাগুলো বললাম সেগুলো সবগুলোই কথা আমি মোটো ব্লগিংয়ে বলছি, বাট সেগুলো কথা একটাও বোঝা যায় নাই, ক্লিয়ার আসে নাই, বিকজ অফ প্রচুর পরিমাণে বাতাসের সাউন্ড ছিল, প্লাস হচ্ছে মাইকটাও সমস্যা করছে, যেই কারণে কথাগুলো কিছুই ক্লিয়ার আসে না। আমি এডিট করতে বসে এখন নিজেই বুঝতেছি না আমি কি বলছিলাম, যে কারণে আর কি এখন এইসব সেটআপে আপনাদেরকে শেয়ার করা লাগতেছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানায়েন। এই তো এখন সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই সময় এসে, এই 2025-এ এসে কি এই বাইকটা নেওয়া উচিত হবে বা আমার কি ওপিনিয়ন? আমার ওপিনিয়ন হচ্ছে এই বাইকটা আমার মতে নেওয়া উচিত না, বিকজ এর থেকে অনেক ভালো ভালো বাইক এখন বাজারে চলে আসছে, যেমন হচ্ছে টিভিএস রাইডার, হোন্ডা নতুন একটা লঞ্চ করলো, যদি বাংলাদেশে আসবে কিনা যায় না, হর্নেট 125, তারপরে এক্সট্রিম 125, এনকে 125 আসতেছে, অনেক ভালো ভালো লেভেলের বাইক আসতেছে, যেগুলো আর কি আপনার অনেক ভালো ভালো ফিচার অ্যাড করছে। তো ওগুলা আমার মতে আর কি নেওয়া উচিত, যদি আপনার বাজেট ইস্যু না হয়ে থাকে। আর যদি বাজেট ইস্যু হয়ে থাকে তাহলে আপনি চাইলে এটা নিতে পারেন, অথবা আপনি ডিসকভার নিতে পারেন, এগুলো একটা নিতে পারেন। ডিসকভারের যদিও দামটা হয়তো বা বেশি, এটা নিতে পারেন, এটা খারাপ হবে না, বাট বলতেছি এগুলোর ভিতরে কিন্তু তেমন একটা কোনো ফিচার নাই। যেমন হচ্ছে ব্রেকিং আমি ইমপ্রুভ করার জন্য যেটা করি সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক ধরি, সেটাই করতে হবে আর কি। আর আমরা মিটিং পয়েন্টে চলে আসছি, অ্যাটেন্ড করে দেন হচ্ছে পরে আবার আসতেছি। এই হচ্ছে বাইকগুলো, এতগুলো বাইক হচ্ছে আমরা একসাথে আসছি, আর এখানে হচ্ছে প্রোগ্রাম হইতেছে, ওই যে গ্র্যান্ড ওপেনিংয়ের প্রোগ্রাম। তো ওয়েদারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, আর এখানে সবাই ঘোরাফেরা করতেছে, আড্ডা দিতেছে, আর এখানে যারা প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছে আর কি। ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, অভিনন্দন। নতুন ওনারা চালু করতেছে ভাইদের পাশে সবাই থাকবো আমরা, হ্যাঁ। আর আমাদের এখানে আছে আমাদের অ্যাডমিন কুমল ভাই, আমাদের অ্যাডভাইজার আছে কাঞ্চন ভাই, আমাদের চিরবাড়ি ভাই এখানে। তো সবাই সবার সাথে একসাথে থাকবো আমরা বাইকারদের সাথে, সবাই বাইকার, কে কোন গ্রুপের এটা কথা, সবাই আমরা বাইকার, সবার সহযোগিতা আমরা কামনা করি। আর সবাই আমরা 1 hour later. সো ব্রোস প্রোগ্রাম শেষ, আর আমরা এখন বের হইতেছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। আর চিলবাড়িজ বাইকার যাবে এখন হচ্ছে টঙ্গীর দিকে, আমাদের চায়ের একটা ইনভিটেশন আছে। তো এইখানে আজকের ভিডিওটা এখানেই রাখতেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর কে কীরকম ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এরকম টাইপের ভিডিও দেওয়ার জন্য। মোটামুটি যেগুলো আমার নলেজ ছিল বা এখন মনে পড়ছে সেগুলো মোটামুটি শেয়ার করছি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু আমি মিস করে ফেলি, আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব পরে সেগুলো নিয়ে একটা ভিডিও করে আপনাদের সবার উত্তর দেওয়ার। সো এটাই ছিল আজকের মতো ভিডিও, কেমন লাগছে অবশ্যই জানাবেন। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। So hope you enjoy this video. If you enjoy this video, give me a thumbs up and comments below, and until the next video, peace. ওয়েদারটা আজকে সুপার ওয়েদার, দেখেন উপরে হচ্ছে মেঘ, শীতল বাতাস,
আছে একটু গ্রাম্য পরিবেশ, ভালো আর কি, ভালো লাগতেছে আর কি।